হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি হারিয়ে যাওয়া কালি কলম দশম শ্রেণীর বাংলা বিষয়ের এই যে হারিয়ে যাওয়া কালি কলম পার্ট 1-এর প্রশ্ন উত্তর এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের একটা ভিডিওতে আমি পড়িয়ে দিয়েছি। আজকে পড়াবো পার্ট 2, যেখানে রয়েছে এই যে রচনাধর্মী প্রশ্ন উত্তর। এই রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, আজকে কিন্তু ভিডিওটি পার্ট 2 এর জন্য। তো প্রথম প্রশ্ন কি আছে? কাল গুণে বুঝি বা আজ আমরাও তা ই আমরা কারা? বক্তব্যটির সাহায্যে লেখক কি বোঝাতে চেয়েছেন? উত্তর, আমরা কারা। প্রাবন্ধিক শ্রীপ্রান্তের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে উদ্ধৃত আমরা শব্দটি পাই। কালিকলমে যারা ছোটবেলা থেকে লিখে এসেছেন, এখন তারাই কম্পিউটারের কাছে আত্মসমর্পণ করেছেন। আমরা বলতে সেই সব আত্মসমর্পণকারী অগণিত মানুষকে বোঝানো হয়েছে। প্যারা চেঞ্জ করে লেখক শ্রীপ্রান্ত তার প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম যা বলতে চেয়েছেন প্রবন্ধের নামকরণেই তা লুকিয়ে আছে। তিনি এই প্রবন্ধে কতগুলি প্রবাদের সাহায্যে বিষয়টিকে আলাদা একটা মাত্রা দিয়েছেন। লেখার জগতে যন্ত্র নির্ভরতা বেড়ে যাওয়ায় ক্রমশ বিদায় নিচ্ছে কালিকলম। বাংলায় একটা প্রবাদ আছে, কালিকলম মন লেখে তিনজন, অর্থাৎ এই তিনের সামঞ্জস্যই সুন্দর লেখার মূল। বর্তমানে মূল মন থাকলেও কালিকলম প্রায় লুপ্ত। লেখকের সংবাদপত্রে অফিসে কর্মরত, সেখানে তিনি ছাড়া প্রায় সকলেই কম্পিউটারে লেখালেখির কাজ করতেন। কোনো কারণে একদিন লেখক কলম না নিয়ে গেলে বিপদে পড়তেন, আর যদিও বা খুঁজে পেতেন কলম একটা জুটত, তবে তাতে তিনি লিখে সুখ পেতেন না। সেদিন সব কাজ তিনি দয়াসারাভাবে সারতেন। এই বাস্তব অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি প্রবাদটি তুলে ধরেছেন। আমরাও যে সময়ের পরিবর্তনের সেই দিকেই এগোচ্ছি, অর্থাৎ কালি কলম না থেকেও আমি লেখক, সে কথা বোঝাতে উক্ত প্রসঙ্গটির অবতারণা করেছেন। এরপরে চলে যাব 2 নম্বরে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। তো উত্তর, কালি কলমের অতীত সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে লেখক শ্রীপ্রান্ত বাঁশের কঞ্চির কলম তৈরির কথা বলেছেন। একই সঙ্গে সেই কঞ্চির কলম যে কালিতে ডুবিয়ে লেখা হতো, সেই কালি কিভাবে তৈরি করা হতো তাও বলেছেন। লেখকেরা নিজেরাই এই কালি তৈরি করলেও মা পিসিদের সাহায্যও নিতেন। প্রবন্ধে লেখক কালি তৈরির যে 2 রকম পদ্ধতির কথা বলেছেন, তার মধ্যে প্রথমটি আয়োজন নির্ভর। সেই সব উপকরণ লেখকদের পক্ষে সংগ্রহ করা কঠিন ছিল। প্রাচীন এই পদ্ধতিতে 3 ত্রিফলা, হরিতকি, বেহারা, আমলকি লোহার পাত্রে ছাগলের দুধে ভিজিয়ে রাখতে হতো। তারপর একটি লোহার দণ্ড দিয়ে সেটি ভালো করে ঘষে নিতে হতো। এই কালি এতটাই টেকসই হতো যে লেখার পাতা ছিঁড়লেও কালি উঠত না। পরের প্যারা চেঞ্জ করে লিখবে, লেখকের কালি তৈরি যেভাবে করতেন। তাই কি প্যারা চেঞ্জ করে লেখকদের কালি তৈরির পদ্ধতিটি ছিল বেশ সহজ। বাড়িতে কাঠের উনুনে যে কড়াইয়ে রান্না করা হতো, তার তলায় কালি জমতো। সেই কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে নিয়ে পাথরের বাটিতে রাখা জলে গুলে নেওয়া হতো। কেউ কেউ এর মধ্যে হরিতকি ঘষতেন ও পোড়া আতপ চাল গুঁড়িয়ে মেশাতেন। সেই সবশেষে খুন্তিকে লাল করে পুড়িয়ে সেই জলে ডোবালে জল ফুটে উঠত। ঠান্ডা হলে ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ভরে নেওয়া হতো ঘর তৈরি এই কালি। 3 নম্বর প্রশ্ন, ভাবি আচ্ছা, আমি যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম, যীশুখ্রিস্টকে লেখক তার আগে জন্মালে কি হতো বলে কল্পনা করেছেন? উত্তর, যীশুখ্রিস্ট হলেন খ্রিস্ট ধর্মের অনুসারীদের উপাস্য ঈশ্বরপুত্র, যিনি প্রেম ও প্রশান্তির সপক্ষে দাঁড়িয়ে ক্রুশবিদ্ধ হয়েছিলেন। যীশুখ্রিস্টের জন্মের সময় থেকে ইংরেজি সাল বা খ্রিস্টাব্দের হিসাব করা হয়।
পরের পাড়া শ্রীপ্রান্ত ছদ্মনামে আড়ালে লেখক নিখিল সরকার কল্পনা করেছেন যে যীশুখ্রিস্টের আগে জন্মালে তিনি হয়তো ভারতে নয়, জন্ম নিতেন প্রাচীন মিশরে। বাঙালি না হয়ে হতেন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান। হয়তো নীলদের তীর থেকে নলখাগড়া ভেঙে এনে তাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতেন, কিংবা ছুচালো করে কলম তৈরি করতেন। ফিনিশীয় হলে হয়তো বন থেকে হাড়ের টুকরো কুড়িয়ে নিয়ে কলম বানাতেন। যদি তিনি রোমের অধীশ্বর স্বয়ং জুলিয়াস সিজার হতেন, তবে হয়তো স্টাইলাস নামক ব্রোঞ্জের শলাকায় হতো তার কলম। প্রাবন্ধিক এইভাবে কখনো সুমেরীয় বা ফিনিশীয়, আবার কখনো রোমান হিসেবে নিজেকে কল্পনা করে কলমের ঐতিহাসিক পূর্বসূরিদের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছেন। এর ফলে তিনি সুকৌশলে হাজার হাজার বছর ধরে কলমের যাত্রাপথটিকে পাঠকের চোখের সামনে অনায়াসে ফুটিয়ে তুলতে পেরেছেন। এরপর চারের দাগা, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে যে নানা ধরনের কলমের বর্ণনা রয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। উত্তর: হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপ্রান্ত নানা ধরনের কলমের কথা বলেছেন। একসময় কলম তৈরি হতো সরু বাঁশের কঞ্চি কেটে। তারও বহুকাল আগে, যীশুখ্রিস্টের জন্মের আগে, হাড়, নলখাগড়া প্রভৃতি দিয়ে কলম বানানো হতো। তারপরে এলো স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা দিয়ে তৈরি কলম। এছাড়া চীনারা চিরকালই তুলিতে লেখে। আবার সরস্বতী পুজোয় দেখা যায় খাগের কলম। একসময় পাখির পালকের মুখ সরু করে তৈরি হতো কলম, যার নাম ছিল কুইল। আধুনিক যুগে সস্তা ও সহজলভ্য কলমকে বলে ডট পেন বা বল পেন। তবে কলমের দুনিয়ায় বিপ্লব এনেছিল ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম। একই সঙ্গে অভিজাত ও সাবলীলতায় ছিল এই ফাউন্টেন পেনের বিশেষত্ব। একসময় এই কলমের নাম ছিল রিজার্ভার পেন। এভাবে বিভিন্ন কলমের বৈচিত্র্যপূর্ণ বর্ণনা প্রসঙ্গে প্রাবন্ধিক মুন্সিয়ানার সঙ্গে কলমের উন্মেষ, বিকাশ ও বিবর্তনের যাত্রাপথটিকেও ফুটিয়ে তুলেছেন। 5 নাম্বার, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের স্রষ্টা কে? বাংলায় কে এই পেনের নামকরণ করেছিলেন? ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি সংক্ষেপে লেখো। উত্তর: অর্ধিতাংশটি লেখক শ্রীপ্রান্তের হারিয়ে যাওয়া কালিকলম নামক প্রবন্ধে থেকে গৃহীত। প্রবন্ধে ফাউন্টেন পেনের স্রষ্টা বলা হয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানকে। বাংলায় এই পেনের নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ। তিনি এই পেনের নাম দেন ঝর্ণা কলম। পৃথিবীর প্রতিটি আবিষ্কারের পেছনেই থাকে নানা গল্প বা ঘটনা। তবে গল্প বা ঘটনা যাই থাক না কেন, প্রয়োজনের তাগিদেই যে আবিষ্কার, এ কথা সকলেই মানতে বাধ্য। লুইস অ্যাডসন ওয়াটারম্যানের ফাউন্টেন পেন আবিষ্কারের পিছনেও এমন একটি বৃত্তান্ত রয়েছে। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। সেকালের অন্য ব্যবসায়ীদের মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দেওয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে তিনি শোনেন ইতিমধ্যে তার আর একজন ব্যবসায়ী সই সাবুত করে চুক্তি পাকা করে ফেলেছেন। এই ঘটনার প্রেক্ষিতে বিমর্ষ ওয়াটারম্যান প্রতিজ্ঞা করে যে এটা একটা বিহিত তাকে করতেই হবে। এরপরেই নির্লস প্রচেষ্টায় জন্ম নিল ফাউন্টেন পেন। 6 নাম্বার, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। আমার বলতে কার কথা বোঝানো হয়েছে তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। শ্রীপ্রান্তের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে আমার বলতে সেখানে স্বয়ং লেখককে বোঝানো হয়েছে। পরের প্যারায় লেখকের প্রথম ফাউন্টেন কেনার অভিজ্ঞতাটি তার মনে রয়ে গেছে। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর। লেখক কলেজ স্ট্রিটের এক নামি দোকানে ফাউন্টেন পেন কিনবেন বলে গিয়েছিলেন। কী পেন কিনবেন দোকানে এ কথা জানাতে চাইলে লেখক কিছুটা ভাবাচাকা খেয়ে যান। তারপর দোকানি তার স্বভাবসুলভ ভঙ্গিতে পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট প্রভৃতি পেনের দামসহ নামগুলি মুখস্থ বলতে লাগলেন। ইতিমধ্যে দোকানদারের তার মুখের দিকে তাকিয়ে পকেটের অবস্থা আন্দাজ করে সস্তার এক পাইলট নিয়ে যাওয়ার কথা বলেন। জাপানি
পাইলট কথাটা টেকসই তা বোঝানোর জন্য দোকানে খাপ খুলে সার্কাসে ছুরির খেলা দেখানোর আদলে একটা কার্ডবোর্ডের ওপর সেটি ছুঁড়ে মারেন। এরপর পেনটি কার্ডবোর্ড থেকে খুলে লেখকের নিবটি যে অক্ষত আছে তা দেখালেন। এভাবে সেদিন লেখক জাপানি পাইলটের মুক্ত হয়েছিলেন। দিনের শেষে একখানি জাদু পাইলট নিয়ে বাড়ি ফিরেছিলেন। নামি দামি ফাউন্টেনের ভিড়ে সে জাপানি পাইলটকে লেখক অনেক দিন অবধি বাঁচিয়ে রেখেছিলেন। 7 নাম্বার, আমি ছিলাম কালি কলমের ভক্ত, উদ্ধৃতিটির অর্থ বুঝিয়ে দাও। ফাউন্টেন পেনে নানা ধরনের নিবের বর্ণনা দাও। উত্তর, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক শ্রীপ্রান্ত নিজের ছেলেবেলার স্মৃতিচারণ করেছেন। তিনি কালি কলম ভক্ত বলতে বোঝাতে চেয়েছেন দোয়াত ও নিবের কলমকে। একে তিনি কালি খেকো কলম বলে নিরসতায় করেছেন। এই কলমই তার সবচেয়ে পছন্দ। প্যারা চেঞ্জ করে, ফাউন্টেন পেনের শৌখিনতা ও আভিজাত্য ছিল উল্লেখযোগ্য। তাদের জন্য ছিল বিদেশি কালি, নিব এবং হ্যান্ডেলও ছিল নানা ধরনের। যেমন ছিল ছুচালো মুখের নিব, তেমনই চওড়া মুখের নিবও ছিল। বিদেশে গরুর শিং বা কচ্ছপের খোল কেটে টেকসই ও উন্নত মানের নিব তৈরি হতো। কখনো কখনো শিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে, প্ল্যাটিনাম, সোনা ইত্যাদিতে মুড়ে তাকে আরও দামি আর মজবুত করা হতো। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় বলে ফাউন্টেন পেনের নিবকে মজবুত করতে এসব ব্যবস্থা গ্রহণ করা হতো। এই প্রসঙ্গে আলোচনাকালে কালি খেকো কলম এর প্রতি লেখকের ব্যক্তিগত ভালোবাসা ও দুর্বলতাটিও স্পষ্টরূপে ফুটে ওঠে। বিশেষত কলমপ্রিয় এক লেখকের বিভিন্ন ধরনের কলমের শৈলী বিশেষত্ব ও সুষমার প্রতি আকর্ষণের দিকটিও এখানে প্রচ্ছন্ন থাকে না। কলমের সঙ্গে তার ভক্তের যে পরম মতার সম্পর্ক, পাঠক যেন তারই চিরকালীন সাক্ষী হয়ে ওঠে। যে সত্যি হতো প্রাবন্ধিক তা প্রত্যক্ষ করেছিলেন স্বনামধন্য শুভ ঠাকুরের ব্যক্তিগত দোয়াত সংগ্রহ করতে গিয়ে। তার সংগ্রহের কোনো কোনো দোয়াতের সঙ্গে সাহিত্য ও ইতিহাসের নানা চরিত্রের যোগ পর্যন্ত ছিল। এই সমস্ত দোয়াত দেখে বিস্মিত প্রাবন্ধিকের মনে হয়েছিল শেক্সপিয়র, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কীর্তিবাস, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র প্রমুখ দিকপাল ব্যক্তি তাদের অমর সৃষ্টি রচনা করেছেন এমনই কোনো না কোনো দোয়াতের কালি দিয়ে। পৃথিবীর বিখ্যাত সমস্ত কাব্যনাটকের জন্ম হেন সব দোয়াতের কালি থেকে ভেবে প্রাবন্ধিক রোমাঞ্চিত হয়েছেন। 9 নম্বর প্রশ্ন, ফলে আমারও মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। আমার মতো আরও কেউ কেউ বলতে তাদের কথা বলা হয়েছে, তারা বিপন্ন বোধ করছেন কেন? উত্তর, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের রচয়িতা শ্রীপ্রান্ত আমার মতো আরও কেউ কেউ বলতে তার মতো কলমপ্রিয় মানুষের কথা বোঝাতে চেয়েছেন। বিশেষত সেই সব লেখক যারা কালি কলমের বিশেষ ভক্ত। তাদের কাছে কম্পিউটারের রমরমা এক দুঃসংবাদ, কারণ এতে কালি কলমের ব্যবহার ক্রমশ কমতে কমতে একসময় সম্পূর্ণ লুপ্ত হবে। প্যারা চেঞ্জ করে, কম্পিউটারের আবিষ্কার মানুষকে বেগ দিলেও তারা আবেগ কেড়ে নিয়েছে। হাতের লেখার মধ্যে যে নির্মম স্পর্শিতা থাকে তা যান্ত্রিক হরফে খুঁজে পাওয়া যায় না। মানুষের দীর্ঘদিনের লেখার সাথী কালি কলমকে ধীরে ধীরে অবলুপ্তির পথে ঠেলে দিচ্ছে এই কম্পিউটার। ফলে যেসব মানুষজন আজও কম্পিউটারের কিবোর্ডের তুলনায় কালি কলমকেও বেশি আপন মনে করেন, শ্রীপ্রান্তের মতো সেই সব লোকজন বিপন্ন বোধ করছেন। এই বিপন্নতা কলমের সঙ্গে তার ভক্তের সম্পর্কচ্ছেদের বিপন্নতা। কলমের সঙ্গে মানুষের সম্পর্ক বহু পুরনো। প্রাচীনকাল থেকে কলমের নানা বিবর্তনের সাক্ষী থেকেছেন মানুষ। তার ভাব প্রকাশের হাতিয়ারের অবলুপ্তির আশঙ্কায় সন্দিহান প্রাবন্ধিক আন্তরিক বেদনাবোধ থেকে এমন মন্তব্য করেছেন। 10 নাম্বার, এটাই লাস্ট প্রশ্ন। মোগল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খ্যাতির ও 10 নাম্বার, মোগল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও।
উত্তর, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে উদ্ধৃত অংশে তাদের বলতে অর্থাৎ কলমবাজদের বোঝানো হয়েছে। পারিভাষিক শব্দে এদের বলে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। তারা চেঞ্জ করে যারা ওস্তাদ কলমবাজ তাদের স্থান ইতিহাসে পাকা। মোগল দরবারে তাদের প্রচুর খ্যাতি ও সম্মান ছিল। শুধু মোগল দরবার নয়, পৃথিবীর সর্বত্রই তাদের কদর ছিল। এমনকি বাংলাদেশেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণের কদর করতেন। তাদের ভরণ পোষণের ব্যবস্থাও করা হতো। সাধারণ গৃহস্থেরাও এই লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। আজও সেসব পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সংস্কৃতে যাকে বলে সমানি, সম, সি, সার্নি, খগানি, বিরলানি চ, অর্থাৎ সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। এই সব লিপিকরদের হস্তাক্ষর ছিল মুক্তোর মতো, অথচ এদের রোজগার ছিল সামান্যই। অষ্টাদশ শতকে এক লিপিকুশলী 4 খণ্ড রামায়ণ কপি করে নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই সাম্মানিক হিসেবে পেয়েছিলেন। অর্থাৎ সেই সময় এদের উপার্জন কম এলেও গুণের সমাদর ছিল। তা আজকে এটুকুই, 10টা মোট প্রশ্ন উত্তর তোমাদেরকে পড়িয়ে দিলাম। আমার পড়ানো তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ও লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না।